আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক গণিত, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন, বিয়ানীবাজার, সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে বাংলাদেশ তথা সমগ্র বিশ্ব একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে অতিক্রম করছে, যার ফলে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক দিন ধরে বন্ধ রয়েছে। ফলে তোমাদের নিয়মিত পড়াশোনায় চরম ব্যাহত হচ্ছে। তার ক্ষতি কিছুটা অন্তত পুষিয়ে দেওয়ার জন্যে আমরা তোমাদের উদ্দেশ্যে নিয়মিত অনলাইনের মাধ্যমে ক্লাস করে যাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে গণিতের একটি জ্যামিতির উপপাদ্য নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, আজকে আমি যাদের উদ্দেশ্যে আজকের আলোচনা অষ্টম, নবম এবং দশম তিনটি শ্রেণীকেই আমি অন্তর্ভুক্ত করেছি। এই কারণে যে উপপাদ্যটি নিয়ে আজকে আমি আলোচনা করব সেই উপপাদ্যটি যদিও অষ্টম শ্রেণীতে প্রথম, কিন্তু নবম ও দশম শ্রেণীতেও এই উপপাদ্যটি বইয়ে দেওয়া হয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই উপপাদ্যটির একটা অন্যরকম গুরুত্ব আছে। আমি যদিও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকের পাঠদানটি করব, কিন্তু নবম ও দশম শ্রেণীর ছেলেমেয়েরাও তোমরা যদি এই ক্লাসটি আজকে মনোযোগ সহকারে শোনো, তোমরাও যথেষ্ট উপকৃত হবে। আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবে। যাই হোক, আমি পাঠে চলে যাচ্ছি। আজকের উপপাদ্যটি হচ্ছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। এটা প্রমাণ করতে হবে। এটি অষ্টম শ্রেণীর উপপাদ্য নাম্বার হিসাবে 1 দেওয়া হয়েছে, আবার নবম ও দশম শ্রেণীতে 17 নম্বর উপপাদ্য হিসাবে বইয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা এটি প্রমাণ করব। তো শুরুতেই বলে নিতে চাই যে বৃত্ত সংক্রান্ত আলোচনা, বিশেষ করে অষ্টম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা হয়তো প্রাথমিক লেভেলে 6-7 কিছুটা আলোচনা হয়তো তোমাদের হয়েছে। আমি আরও কিছু আজকে বিষয় জানাতে চাই, তোমরা খেয়াল করো। বৃত্ত কী যদি প্রথমে আমরা বলি, তো এটা তোমরা কম বেশি সবাই পরিচিত। বৃত্তের যদি আমি সংজ্ঞা দিতে চাই, তাহলে দেখো, একই সমতলে, এই যে একটা হোয়াইট বোর্ড, এটা একই সমতল। এখানে যদি আমি একটি বিন্দু নেই, এই বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে যদি আমি অনেকগুলো বিন্দুকে এরকম করে টেনে আবদ্ধ করে ফেলি, তাহলে দেখো এটা বৃত্ত হয়ে গেল। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি যে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে যে কোনো বিন্দু আবদ্ধ, যে কোনো বিন্দু যে চিত্র আবদ্ধ করে, সেটা হচ্ছে বৃত্ত। অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি বিন্দু সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্রপথ হবে, এটা আবদ্ধ বক্রপথ বলতে এক জায়গায় সেই বিন্দুটি গিয়ে মিলে যাবে, সেটাকে আমরা বলছি বৃত্ত। এই বৃত্তে দেখো, আমরা জানি রেখা দুই প্রকার, সরল রেখা, বক্ররেখা। এই রেখাই বলো, সরল রেখাই বলো আর বক্ররেখাই বলো, এই দুই ধরনের রেখাই কি দিয়ে তৈরি? তোমরা নিশ্চয় বলতে পারবে, অনেকগুলো বিন্দু সমন্বয়ে রেখা তৈরি। আমরা এভাবে বলতে পারি, বিন্দু চলার পথই হচ্ছে রেখা। একটা বিন্দুর সাথে যখন আরেকটা বিন্দু পরপর লাগিয়ে তুমি যদি লম্বা করতে থাকো, তাহলে সেটা হয়ে যায় কি? রেখা। এই রেখা দুই ধরনের, সরল রেখা এবং বক্ররেখা। আমরা যে আবদ্ধ বক্ররেখা এখানে অঙ্কন করলাম,
একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে যে একটি আবদ্ধ বক্ররেখা অঙ্কন করলাম সেটি হচ্ছে বৃত্ত। এই বৃত্তের আরও কতিপয় উপাদান সম্পর্কে তোমার জানতে হবে। একটি বৃত্তের অবস্থানের উপর ভিত্তি করে এই এলাকাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। তিনটি ভাগ হলো, এই যে ধরো আমি এখানে অনেকগুলো বিন্দু রাখলাম, এই বিন্দুগুলো কোথায় অবস্থিত? এই বিন্দুগুলো বৃত্তের ভিতরে অবস্থিত, অভ্যন্তরে অবস্থিত। আবার এই বিন্দুগুলো কোথায় অবস্থিত? বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে কয়টা ভাগ পাইলাম আমরা? দুইটা ভাগ ইতিমধ্যে পেয়ে গেলাম, বৃত্তের অভ্যন্তরে আরেকটি হচ্ছে বৃত্তের বাইরে। আবার ওইখানে বৃত্তের উপরে যদি আমি বিন্দু, অর্থাৎ বৃত্ত তো অনেকগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত, এই যে বৃত্তের মধ্যে যে অনেকগুলো বিন্দু, অসংখ্য বিন্দু, এই বিন্দুগুলোকে আমরা বলে থাকি বৃত্তের উপরে অবস্থিত। তাহলে দেখো একটি বৃত্তের অবস্থানের উপর নির্ভর করে এই একই সমতলে আমরা তিনটা অঞ্চলে বিভক্ত করলাম: বৃত্তের বাইরে অবস্থিত বিন্দু, বৃত্তের অভ্যন্তরে অবস্থিত বিন্দু এবং বৃত্তের উপরে অবস্থিত বিন্দু। অর্থাৎ বৃত্তের উপরস্থ, অভ্যন্তরস্থ এবং বহিস্থ, বৃত্তের বাইরে মানে বহিস্থ বিন্দুগুলো। এখন এই বৃত্তের অভ্যন্তরে যে কোনো দুইটি বিন্দু তুমি যদি যোগ করো, এরা কোথায় অবস্থিত? অবজেক্টিভের প্রশ্ন আসে, যত বেশি তুমি ডিটেইল বুঝতে পারবে ততই তুমি অবজেক্টিভের প্রশ্ন সহজে উত্তর দিতে পারবে। কাজেই লক্ষ্য করো, বৃত্তের অভ্যন্তরে যে কোনো দুটি বিন্দু তুমি যোগ করে যে রেখাংশটা তৈরি হবে সেটা কি বৃত্তের বাইরে অবস্থিত না বৃত্তের উপরে অবস্থিত? নিশ্চয়ই বৃত্তের ভিতরে মানে অভ্যন্তরে অবস্থিত। আমি যদি বৃত্তের বাইরে অবস্থিত একটি বিন্দুর সাথে বৃত্তের অভ্যন্তরে অবস্থিত একটি বিন্দু যোগ করি, তাহলে দেখো যে রেখাংশটি হবে তা একটি বৃত্তটিকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটাকে বলা হয় বৃত্তের উপরে অবস্থিত এবং এটা হচ্ছে এই সরল রেখাংশ এবং এই বৃত্তের কমন পয়েন্ট, অর্থাৎ সাধারণ বিন্দু। অনেক সময় অবজেক্টিভ এরকম প্রশ্ন আসে, যদি বৃত্তের অভ্যন্তরে এবং বৃত্তের বাইরে অবস্থিত দুটি বিন্দুর সংযোগ রেখাংশ বৃত্তের কয়টি বিন্দুকে ছেদ করবে? একটি বিন্দুকে ছেদ করবে, আমরা দেখলাম। এখন লক্ষ্য করো, এই যে আমি এই কথাগুলো কেন বললাম, এই যে বৃত্তের উপরে অবস্থিত যে বিন্দুগুলো আছে, এই যে কোনো দুইটি বিন্দু তুমি যদি যোগ করো একটা দৈর্ঘ্য পাবে। বৃত্তের উপরে অবস্থিত যে কোনো দুইটি বিন্দুর সংযোগ যে রেখাংশটুকু পাচ্ছ, এই দৈর্ঘ্যটাকে আমরা কি বলে থাকি? নিশ্চয়ই তোমরা জেনে গেছো, বিশেষ করে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। এটাকে বলা হয় বৃত্তের যা। বৃত্তের উপরস্থ যে কোনো বৃত্তের উপরস্থ দুটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হয় বৃত্তের যা। তাহলে লক্ষ্য করো, এইভাবে আমরা অসংখ্য বিন্দু আছে বৃত্তের উপর, এরকম আমরা অসংখ্য যা অঙ্কন করতে পারব। দেখো এই যাগুলোর মধ্যে একটি যা একেবারে কেন্দ্র দিয়ে অতিক্রম করেছে, এটা বৃত্তের কেন্দ্র। এই যে কেন্দ্রগামী যা, এই যাটা অন্যান্য যা থেকে একটু আলাদা। কিরকম আলাদা? দেখো, কেন্দ্রগামী যা হচ্ছে অন্যান্য যা থেকে অনেক বড়। অর্থাৎ এই বৃত্তে যতগুলো যা অঙ্কন করা যাবে সবচেয়ে বড় যা হচ্ছে কেন্দ্রগামী যা। এই জন্যই গণিত জ্যামিতিবিদ যারা, তারা এই বিশেষ জাতির নাম দিয়েছেন ব্যাস। ব্যাসটা এক ধরনের যা। তাহলে এই ব্যাসের সংজ্ঞা আমরা দিতে পারি, বৃত্তের বৃহত্তম যাকে বলা হয় বৃত্তের ব্যাস, অথবা আরো সহজে বলতে পারি বৃত্তের কেন্দ্রগামী যাকে বলা হয় বৃত্তের ব্যাস। এই সবগুলোই যা, কিন্তু কেন্দ্রগামী যে যাটা হবে সেটাই হবে ব্যাস। আর এই ব্যাসের অর্ধেককে বলা হয় কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধকে যদি আর দ্বারা প্রকাশ করা হয়
আর ব্যাসকে যদি ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে নিশ্চয়ই বুঝতেছ এই আর এদিকে আরেকটি আর প্লাস আর সমান হচ্ছে ডি, আর প্লাস আর সমান হচ্ছে ডি, অর্থাৎ 2r সমান হচ্ছে ডি। তার মানে আমরা কি জানলাম? আমরা জানলাম যে ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। তো আমরা ব্যাস জানলাম। আচ্ছা, এখন এই ধরো বৃত্তের সম্পূর্ণ যে বৃত্ত তার একটা নিশ্চিত দৈর্ঘ্য আছে। আমরা যদি এই বৃত্তের এই অংশ এখানে কেটে দিয়ে এটাকে যদি একটি সুতা দিয়ে আমরা কি করি, চারপাশে একটি সুতা দিয়ে যদি আমি তার উপরে রাখি, তখন একটি নির্দিষ্ট বৃত্তের উপর থেকে যদি আমি এটা কেটে নিয়ে এই সুতাটাকে কি করি, লম্বা করি, নিশ্চয় তার একটা দৈর্ঘ্য পাওয়া যাবে। এই দৈর্ঘ্যটাকে বলা হয় বৃত্তের পরিধি। তাহলে সংজ্ঞাটা কি হবে? যে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য কি, অর্থাৎ একটা বৃত্তের যে দৈর্ঘ্য এটা সম্পূর্ণ, অর্থাৎ বৃত্তটাকে যে আমি কি করি, এই দৈর্ঘ্যটাকে সোজা করে লম্বা করি, যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে বৃত্তের পরিসীমা। পরিসীমা না, পরিধি। পরিসীমা বলা হয় ত্রিভুজ, চতুর্ভুজ এবং বিভিন্ন বহুভুজ তাদের যে বাহুগুলোর যোগফল, সেই ক্ষেত্রে বলা হয় পরিসীমা। আর বৃত্তের ক্ষেত্রে আমরা বলি পরিধি। মূলত একই ব্যাপার। পরিসীমা বলা হয় বহুভুজের ক্ষেত্রে, আর বৃত্তের ক্ষেত্রে বলা হয় পরিধি। তাহলে আমরা পরিধি জানলাম, বৃত্তের ব্যাস জানলাম, যা জানলাম। আরেকটি লক্ষ্য করো, আমি এই বৃত্তটিকে কেন্দ্র দিয়ে যদি বিচ্ছিন্ন করি, তাহলে দেখো বৃত্তটিকে দুটি ভাগে সমান ভাগে বিভক্ত করি। এই প্রত্যেকটা ভাগকে বলা হয় কি, অর্ধবৃত্ত। এই দেখো এইদিকে অর্ধবৃত্ত, এদিকে আরেকটি একটি অর্ধবৃত্ত আর একটি অর্ধবৃত্ত একসাথে মিলে একটি পূর্ণ বৃত্তে রূপান্তরিত হয়। যাই হোক, আমরা আরও কিছু জিনিস জানা দরকার। এই বৃত্তের ব্যাসের সাথে পরিধির একটি সম্পর্ক আছে, সেটা অবশ্য অষ্টম শ্রেণীর পরবর্তী অধ্যায়ে আলোচনা হবে, সেখানে আমি আজ যাচ্ছি না। তাহলে আমরা দেখো বৃত্তের ব্যাস, বৃত্তের যা ব্যাসার্ধ, পরিধি, বৃত্তের অভ্যন্তরে অবস্থিত, বাইরে অবস্থিত, উপরে অবস্থিত বিন্দুগুলোর অবস্থান, সেগুলো আমরা জানলাম। আমরা এখন উপপাদ্যে যেতে পারি। উপপাদ্যে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র। আমি একটা বৃত্ত অঙ্কন করি পাশে। তোমরা যখন খাতায় অঙ্কন করবে সেক্ষেত্রে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এই কাজটি করবে। এই বৃত্তের একটা কেন্দ্র আছে, কেন্দ্রকে আমি যদি ধরে নেই ও বিন্দু, বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই যে কেন্দ্র, ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু, এমন একটি যা অঙ্কন করব যে যাটি হবে ব্যাস নয়। ব্যাসটা আমরা জানি একটি বিশেষ ধরনের যা, ব্যাস ভিন্ন অর্থাৎ ব্যাস ছাড়া এমন একটি যা। তাহলে আমি নিতে পারি এই এবি একটি যা, এর মধ্যবিন্দু অর্থাৎ জায়ের মধ্যবিন্দু, সংযোজক রেখাংশ অর্থাৎ যোগ করতে হবে। তার মানে আমি যদি এখানে এম বলি তাহলে ওর সাথে এম যোগ করতে হবে। সংযোজক রেখাংশ অর্থাৎ এই মধ্যবিন্দু এবং কেন্দ্র যোগ করলে যে রেখাংশ হবে সেটি হচ্ছে বৃত্তের কেন্দ্র ও জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। এই রেখাংশটি বলছে ওই জায়ের উপর অর্থাৎ এবির উপর লম্ব। এই বিষয়টি প্রমাণ করতে হবে। তার মানে আমরা কি কাজ করলাম? মনে করি আমরা যদি এটা বিশেষ নির্বাচনটা বলতে চাই চিত্রকে জড়িয়ে, তাহলে বলবো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, আমরা বৃত্তের একটি পূর্ণ নামও দিতে পারি এ বি সি। এখানে যদি আমি একটা সি অক্ষর নেই তাহলে বলে নিতে পারি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট
এবিসি বৃত্তের এবি ব্যাস নয় এমন একটি যা এবং এবি এর মধ্যবিন্দু ও, তারপর ও এম যোগ করি। প্রমাণ করতে হবে যে এই ও এম এবি এর উপর লম্ব, অর্থাৎ ও এম তুমি সংক্ষেপে এভাবে লিখতে পারো, ও এম এবি এর উপর লম্ব, ও এম লম্ব এবি, অথবা বাংলা লিখেও দিতে পারো যে ও এম এবি এর উপর লম্ব। এইটুকু হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা আমি লিখছি না, আমি আবারও বলে দিচ্ছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের এবি ব্যাস নয় এমন একটি যা এবং এবি এর মধ্যবিন্দু এম, তারপর ও এম যোগ করি। প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি। এখন প্রমাণ করব আমরা যে ও এম লম্ব এবি। এটা প্রমাণ করার জন্য এই চিত্র দিয়ে সম্ভব নয়, কাজে আরো কিছু কাজ করতে হবে, আরো কিছু আঁকাআঁকি প্রয়োজন। আমরা কি করব, এমন কিছু করব যাতে আমি এই এম সমান, দুঃখিত, এই ও এম এবি এর উপর লম্ব। তার মানে এই জায়গায় আর এই জায়গায়, অর্থাৎ ও এম এ ও এম বি, এই যে দুইটা কোণ, এই দুইটা কোণ যে কোনো এক পাশে যদি আমি বলতে পারি সমকোণ, অথবা উভয় পাশে যদি আমি বলতে পারি, ও এম এর উভয় পাশে যদি আমি সমকোণ বলতে পারি, অর্থাৎ এই দুটি সন্নিহিত কোণকে যদি সমকোণ বলা যায় কোনোভাবে, তাহলেই কিন্তু প্রমাণ হয়ে যাবে যে ও এম এবি এর উপর লম্ব। তোমরা নিশ্চয়ই জানো যে একই সরলরেখার উপর যদি একই সরলরেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ, আমরা সন্নিহিত কোণের সংজ্ঞা আমি এর আগেও বহুবার বলেছি তোমাদের ক্লাসে, বিশেষ করে অষ্টম শ্রেণী, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সন্নিহিত কোণ হচ্ছে যে একই সমতলে অবস্থিত দুইটি কোণের শীর্ষবিন্দু এক বিন্দুতে মিলিত হলে এবং উহাদের একটি সাধারণ বাহু থাকলে, সাধারণ বাহুর বিপরীত পাশে যদি দুইটি কোণ অবস্থান করে, তাহলে ওই কোণ দুটিকে বলা হয় সন্নিহিত কোণ। এখানে দুটি সন্নিহিত কোণ, এই দুটি, এটা হচ্ছে সাধারণ বাহু, আর দেখো এই কোণের এবং এই কোণের, অর্থাৎ এখানে দুইটা কোণের শীর্ষবিন্দু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, যার ফলে এখানে সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। সন্নিহিত কোণের দুইটি কোণের সমষ্টি যদি কি হয়, সন্নিহিত কোণের দুইটি কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় এবং এই প্রত্যেকটা কোণ যদি সমান হয়, অর্থাৎ এই কোণ আর এই কোণ যদি সমান হয় এবং দুটি কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয়, তাহলে প্রত্যেকটি আলাদা আলাদা এক সমকোণ হবে। আর এক সমকোণ হয়ে গেলেই আমরা বলতে পারবো যে ওই সাধারণ বাহুটি কী হবে, লম্ব। আমরা এমন একটি কাজ করব যে এখানে এই দুটি কোণের সমষ্টি যদি আমি কোনোভাবে বলতে পারি দুই সমকোণ এবং এই কোণ দুটি যদি সমান, এরকম একটা বিষয় আমি দাঁড় করাতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু আমি বলতে পারবো যে ও এম এবি এর উপর লম্ব। তার জন্য আমরা একটা কাজ করব, খুব সহজেই আমরা প্রমাণটা করে নিতে পারি। এই ওর সাথে এ যোগ করি, ওর সাথে বি যোগ করি, তাহলে অঙ্কন আমি কি করলাম, ও এ এবং ও বি যোগ করলাম। তাহলে অঙ্কন আমি কি লিখবো এখানে, বলো, অঙ্কন লিখবো যে ও এ এবং ও বি যোগ করি। আচ্ছা, আমি আবার শুরু থেকে এবার বলে দিতে চাই বিশেষ নির্বাচনটা কি ছিল। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের এ বি ব্যাস নয় এমন একটি যা, এ বি এর মধ্যবিন্দু এম, ও এম যোগ করি। প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি। অঙ্কনে বলেছিলাম ও এ এবং ও বি যোগ করি। এখন প্রমাণে যাব। এখানে দেখো আমি কেন এই ও এ এবং ও বি যোগ করেছি। এখানে দুটো ত্রিভুজ তৈরি করার জন্য, একটি ত্রিভুজ হচ্ছে ও এ এম ত্রিভুজ, আর একটি হচ্ছে ও বি এম ত্রিভুজ। ও এ এম ত্রিভুজ, ও বি এম ত্রিভুজ, এই দুইটি ত্রিভুজকে যদি আমি সর্বসম প্রমাণ করতে পারি,
তাহলে একসময় আমরা দেখব যে ও এম এ কোণ আর ও এম বি কোণ সমান সমান দুটি কোণ হবে। এবং একই সরলরেখার উপর যদি দুটি কোণ হয়, মানে অর্থাৎ সন্নিহিত কোণ একই সরলরেখার উপর যদি হয়, তাহলে সেই দুটি কোণের সমষ্টি হয় দুই সমকোণের সমান। আর যেহেতু কোণ দুটি সমান হবে, সুতরাং প্রত্যেকটি হবে এক সমকোণ। এভাবে আমরা প্রমাণ করব। তার মানে আমার প্রথম যে কাজটি করতে হবে, এই দুইটা ত্রিভুজকে, একটা ত্রিভুজের নাম হচ্ছে ও এ এম ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ হচ্ছে ও বি এম ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজকে আমরা কি করব? সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। কি কি উপাদান এখানে আছে একটু খেয়াল করো। আমরা দেখো এই এ এম সমান বি এম বলতে পারি কিনা। এম সমান বি এম, এ এম সমান বি এম কেন বললাম? কারণ এমটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। ওই যে দেখো বৃত্তের ব্যাসভিন্ন কোন জায়ের মধ্যবিন্দু দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা অঙ্কন করেছিলাম। বিশেষ নির্বাচনে বলেছিলাম যে এমটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। কাজে এখানে তুমি কারণ হিসাবে উল্লেখ করবে যে এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তারপরে দেখো এই ও এম সমান ও এম কি আমরা বলতে পারি? ও এম সমান, অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, দুটি ত্রিভুজ, একটা হচ্ছে ও এম ত্রিভুজ আর একটা হচ্ছে ও বি এম ত্রিভুজে লক্ষ্য করো ও এম হচ্ছে একই বাহু। একই বাহু দুটি ত্রিভুজের ক্ষেত্রে হলে সেটাকে আমরা বলি সাধারণ বাহু। তাহলে ও এম সমান ও এম হচ্ছে সাধারণ বাহু। তারপরে দেখো কি আছে, এই ও এ এটা সমান, আমি এটা বলছি, এটা তো এটার সমানই। আর এখানে আমি তিনটা দেখো, এখানে ও এ আর এখানে হচ্ছে ও বি, এই দুইটাকে কোনোভাবে কি সমান বলা যায়? এটি একটি বৃত্ত, এটি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু যদি আমি যোগ করি সেটি হয়ে যাবে বৃত্তের ব্যাসার্ধ। কারণ আমরা বলেছিলাম এই যে বৃত্তের উপরে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে যদি কেন্দ্র দিয়ে ওই বৃত্তের উপর সোজা আরেকটি বিন্দুর উপর যোগ করে ফেলি, তখন সেটা হয়ে যায় কি? ব্যাস। আর ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের, একটি বৃত্তের যতগুলো ব্যাসার্ধ হবে সবগুলো ব্যাসার্ধ হবে সমান। সুতরাং অনায়াসে আমরা বলতে পারি ও এ সমান ও বি। কি বলছিল? হ্যাঁ, ও এ সমান, সর্বশেষ লাইনে আমরা এবং দিব, এবং ও এ সমান ও বি। কেন বলবো এই ও এ এবং ও বি হচ্ছে মূলত একটি বৃত্তের দুটি ব্যাসার্ধ। একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, সেই জন্য আমি লিখলাম ও এ সমান ও বি। তাহলে লক্ষ্য করো দুইটি ত্রিভুজ আমি তুলনা করে দেখলাম, একটি ত্রিভুজের তিন বাহু, অপর ত্রিভুজের তিনটি বাহু সমান। সপ্তম শ্রেণীতে তোমরা ত্রিভুজের সর্বসম সংক্রান্ত 2 নম্বর উপপাদ্যটির মধ্যে এরকম বিষয় ছিল যে একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। এই জন্য আমরা এই ত্রিভুজ দুটিকে কি বলতে পারি? অর্থাৎ ত্রিভুজ দুইটি আমরা ত্রিভুজ ও এ এম ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ ও বি এম। আমরা প্রমাণ করে ফেললাম যে এই দুইটা ত্রিভুজ সর্বসম। এখন খেয়াল করো, সর্বসম যদি হয় তাহলে এই কোণ, এই বাহু যদি আমি এই বাহুর উপর, এই বাহু যদি আমি এই বাহুর উপর, অর্থাৎ এম যদি বি এম এর উপর, ও এ যদি ও বির উপর, আর ও এম যদি ও এর উপর স্থাপন করি, এই দুইটা ত্রিভুজকে যদি একসাথে একটার উপর আরেকটা স্থাপন করি, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই যে কোণটি উৎপন্ন হবে, অর্থাৎ ও এম এক কোণ কার উপর পড়বে? ও এম এক কোণ পড়বে ও এম বি কোণের উপর। অর্থাৎ এই কোণ সমান হবে এই কোণ, আবার এই কোণ অর্থাৎ বি ও এম কোণ সমান হবে এ ও এম কোণ, আবার এই কোণ হবে এই কোণের উপর। যখন আমি সবগুলো কোণের নেওয়ার প্রয়োজন নেই, আমার দরকার হচ্ছে এই যে কোণ, অর্থাৎ আমি এইটুকু মুছে দিই,
সর্বসম প্রমাণ হয়ে গেল। সর্বসম প্রমাণ হওয়ার অর্থ হচ্ছে একটি ত্রিভুজের তিনটি কোণ অপর ত্রিভুজের তিনটি কোণ এবং তিনটি বাহু পরস্পর সমান হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ও এম একোণ সমান ও এম বিকোণ। ও এম একোণ সমান ও এম বিকোণ। এটা কেন লিখলাম? যে কারণ যেহেতু দুইটি ত্রিভুজ সর্বসম হওয়াতে এই দুইটি কোণ সমান। এখন লক্ষ্য করো, আমি যে কথা শুরুতেই বলছিলাম যে একই সরলরেখার উপর দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণের সমান। এরকম একটি উপপাদ্য তোমরা একেবারে শুরুতে প্রথম বা দ্বিতীয় উপপাদ্যের মধ্যে ছিল। হ্যাঁ, প্রথম উপপাদ্য সিক্সে তোমরা এই উপপাদ্যটি করে আসছো। উপপাদ্যটি কীরকম? যে একটি সরলরেখার উপর আর একটি রশ্মির প্রান্তবিন্দু যদি মিলিত হয়, তখন যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হবে তাদের সমষ্টি দুই সমকোণের সমান। আমরা জ্যামিতিতে যে কথাটাই প্রয়োগ করব, মনে রাখবে প্রত্যেকটা কথা আমি নিজে থেকে বলা সম্ভব নয়। প্রত্যেকটা কথার কোনো না কোনো উপপাদ্য থেকে আনতে হবে, কোনো না কোনো তোমার জ্যামিতিবিদ অনেকগুলো স্বীকার্য তারা বলে স্বীকার্য আছে তোমাদের বইয়ে, সেগুলো থেকে অথবা অনুসিদ্ধান্ত থেকে অথবা উপপাদ্য থেকে। তো যাই হোক, উপপাদ্য থেকে প্রয়োগ করেই আমরা অনেক অনুসিদ্ধান্ত প্রমাণ করতে পারি। তো সেই হিসাবে আমরা বলে নিতে পারি যে এই দুটি কোণ অর্থাৎ ও এম একোণ এবং ও এম বিকোণ, এই দুইটি কোণের সমষ্টি যদি দুই সমকোণের সমান হয় এবং এরা প্রত্যেকে কি দেখো সমান, তখন একটি সরলরেখার উপর দুইটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান এবং প্রত্যেকটি যদি সমান হয় তাহলে নিশ্চয়ই এই দুইটি কোণ আলাদা আলাদা এক সমকোণ হবে। তা এই কথাটা এখানে বলে নিতে হবে। যেহেতু এখানে লিখে নিবে, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, যেহেতু কোণদ্বয় রৈখিক মানে একটি রেখার উপর, সরলরেখার উপর, যুগল মানে জোড়া কোণ, এবং প্রত্যেকে সমান। যেহেতু কোণদ্বয় অথবা কোণ দুইটি রৈখিক যুগল কোণ এবং প্রত্যেকে সমান, সুতরাং ও এম একোণ সমান ও এম বিকোণ সমান এক সমকোণ। এই কোণ দুটির যোগফল হচ্ছে দুই সমকোণের সমান এবং প্রত্যেকটি আলাদা আলাদা বা প্রত্যেকটি কোণ দুটার সাথে তুলনা করে আমরা দেখলাম সমান। যোগ করলে দুই সমকোণ, আবার প্রত্যেকটা সমান, তার মানে কি দুই সমকোণকে দুটি সমান ভাগে ভাগ করো, এক সমকোণ হবে আলাদা আলাদা। সুতরাং আমরা বলতে পারি যে এখানে এক সমকোণ, এখানে এক সমকোণ, অর্থাৎ ও এম একোণ সমান ও এম বিকোণ সমান এক সমকোণ। এটা যদি এক সমকোণ হয়ে যায়, এই অর্থাৎ ও এম একোণ যদি এক সমকোণ হয়, তাহলে ও এমটা হচ্ছে এ বি এর উপর লম্ব। এদিকেও দেখো, এদিকে বলার অপেক্ষায় রাখে না যে ও এম বিকোণ এক সমকোণ, এটাও যদি এক সমকোণ, এটাও এক সমকোণ, সুতরাং ও এমটা হচ্ছে এ বি এর উপর লম্ব। তাহলে আমরা বলতে পারি শেষ লাইন ও এম এ বি এর উপর লম্ব, অথবা সংক্ষেপে ও এম লম্ব এ বি, প্রমাণিত। এই হচ্ছে তোমার উপপাদ্যের প্রমাণ। বৃত্তের কেন্দ্র ও ব্যাসবিন্দু কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব, সেই প্রমাণটা আমরা শেষ করলাম। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি একবার শুরু থেকে বলে দিচ্ছি, সবশেষে আমি আরেকবার মনে করি, সবশেষে চূড়ান্তভাবে আমি আরেকবার বলে দিচ্ছি। মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তের এবি
এবিসি বৃত্তি, মনে করি ও কেন্দ্রবিষ্ট এবিসি বৃত্তির এবি ব্যাস এমন একটি যা এবি এর মধ্যবিন্দু এম, ও এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি। অঙ্কনে কি বলেছিলাম? অঙ্কনে বলেছিলাম ও এ এবং ও বি যোগ করি। প্রমাণ আমি কিভাবে করব? প্রথমে এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। তার জন্য আমরা আলাদা আলাদা করে তুলনা করে দেখব যে ও এ এম ত্রিভুজ, আরেকটা হলো ও বি এম ত্রিভুজে ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, এম সমান বি এম, এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, আর ও এম সমান ও এম মানে সাধারণ বাহু। অতএব ত্রিভুজ দুটি সর্বসম হলে ও এম এ কোণ সমান ও এম বি কোণ। যেহেতু কোণ দুইটি রৈখিক যুগল কোণ এবং প্রত্যেকে সমান, সুতরাং ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান এক সমকোণ। অতএব ও এম লম্ব এবি। খুব সহজেই সেটা প্রমাণ করা যায়। যাই হোক, ধন্যবাদ। তোমরা এই উপপাদ্যটা তোমরা নিজেরা আরো কয়েকবার স্টাডি করে শিখে নেবে। আমি একটা বাড়ির কাজ দিতে চাই। দেখো, এর একটি বিপরীত উপপাদ্য আছে তোমাদের বইয়ে। সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন অন্য কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে উপপাদ্যটি প্রমাণ করো। এই উপপাদ্যের ঠিক উল্টাটা। এখানে আমরা কি প্রমাণ করেছি? এখানে প্রমাণ করেছি আমরা যে ও এম এ বি এর উপর লম্ব, আর এমটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু দেওয়া। আর এখন কি প্রমাণ করতে হবে? যে এম সমান বি এম, অর্থাৎ এমটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, আবার লম্ব দেওয়া। ঠিক উল্টাটা প্রমাণ করবো। এখানে লম্ব প্রমাণ করতে বলা হয়েছিল, দেওয়া ছিল ব্যাসভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু। আর এখানে প্রমাণ করতে হবে তোমাদের এখন যে আমি বাড়ির কাজ দিলাম, সেখানে তোমার দেওয়া হচ্ছে ও এম এ বি এর উপর লম্ব, অর্থাৎ জায়ের উপর লম্ব। প্রমাণ করতে হবে যে ওই লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এম সমান বি এম। ঠিক এইভাবেই এই দুটা ত্রিভুজকে তুমি সর্বসম প্রমাণ করে, আমরা যেটা সর্বসম প্রমাণ করে আমরা এই পদ্ধতি প্রমাণ করলাম, ঠিক এইভাবেই তোমরা ওই কাজটাও প্রমাণ করতে পারবে। তোমরা বাড়ির কাজ হিসাবে সেটা চেষ্টা করবে। যদি না পারো সেটা আমি করে দিব। ধন্যবাদ, ভালো থেকো।